দর্শক, বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে আমরা যাদের আমন্ত্রণ জানিয়ে থাকি তারা আমাদের দেশের অত্যন্ত কৃতি মানুষ। বিভিন্ন ক্ষেত্রে শিল্প, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, চিকিৎসা, চিত্রকলা, সঙ্গীত, খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রে তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, সাফল্য অর্জন করেছেন, আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং দেশকে নানানভাবে এগিয়ে নিয়ে গেছেন, সমৃদ্ধ করেছেন। আজকে সেরকমই একজন বরেণ্য মানুষ আমাদের অতিথি। তিনি একজন দেশবরেণ্য চিকিৎসক, কিন্তু শুধু চিকিৎসক বললেই বুঝি তার যথেষ্ট পরিচয় দেওয়া হয়নি। তিনি একজন অসাধারণ সংগঠক। তিনি চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে যে ধরনের প্রতিষ্ঠান এবং সারা দেশব্যাপী যে নেটওয়ার্ক গড়ে তুলেছেন, সেটি শুধু আমাদের দেশে নয়, গোটা পৃথিবীর প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি তাহলে এটি একটি অনন্য সাধারণ দৃষ্টান্ত। তিনি হলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, ডাক্তার একে আজাদ খান। আজাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা আপনার কাছ থেকে আজকে অনেক কিছুই শুনতে চাইব, কিন্তু আমরা একদম শুরু করতে চাই আপনার জন্মলগ্ন থেকে। বলতে গেলে কোথায় জন্ম, কবে জন্ম, এখান থেকে আমরা শুরু করি। আমার জন্ম হলো বাকরগঞ্জ, বর্তমান বাকরগঞ্জ থানার থেকে মাইল 3 দক্ষিণে একটি বলতে গেলে অখ্যাত গ্রামে কৃষ্ণকাঠি নামে একটি গ্রাম। ওই গ্রামেই আপনার জন্ম? আমার ওই গ্রামে জন্ম। আচ্ছা, বাবা, আপনার বাবা কি করতেন? আমার বাবা বলতে গেলে যাকে বলে যে সংসার দেখাশোনা করা, এটাও একটা ফুল টাইম জব হতো তখন। কি নাম ছিল তার? আমার বাবার নাম ছিল ফজলুর রহমান খান। জি। তো পরে একেবারে অনেক পরে বলতে গেলে বৃদ্ধ বয়সে ওখানে পোস্ট অফিস যখন খুলে তখন আমার বাবা পোস্টমাস্টার হয়েছিলেন। তো তার মানে উনি তো শিক্ষিত মানুষ ছিলেন? হ্যাঁ, আমার বাবা শিক্ষিত মানুষ, শিক্ষানুরাগী ছিলেন, সে কথা ঠিক। শিক্ষানুরাগী ছিলেন না, তা নাহলে তো আপনার এত দূর পর্যন্ত এই যে লেখাপড়ার পেছনে নিশ্চয়ই আপনার বাবা মা সবারই একটা উৎসাহ ছিল। আমার বাবা পড়াশোনার উৎসাহ দিতেন। আমার মা একেবারে গ্রামের গৃহবধূ। বুঝলেন? কি নাম মায়ের? আমার মায়ের নাম ফখরুন্নেসা খাতুন। মা বাবার সঙ্গে আপনার কতদিন কাটিয়েছেন? আমি তো ধরেন মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে বলতে গেলে আমি শহরই দেখিনি। আমাদের স্কুলে ডিসিপ্লিন খুব ভালো ছিল, খুবই ভালো। কোন স্কুল ছিল এটা? বলে সেন্ট আলফ্রেডস হাই স্কুল, উচ্চ ইংরেজি বিদ্যালয় বলতো আমরা যখন। পরে তো হাই এইচই বলতো, কিন্তু পরে এটা উঠে দিল সরকারি নির্দেশে। ওখানে আপনি ওই ক্লাস 10 পর্যন্ত ওই পড়া, যেটা ওখান থেকে আমি মেট্রিক। আচ্ছা, মেট্রিক কেমন ছিল আপনার স্কুল জীবনটা? আমি এটা বলবো যে কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে আমি কথা বলছি না, কিন্তু এখনো আমার মনে হয় পৃথিবীতে রোমান ক্যাথলিক বা জেজুইটসরা ওরা বেস্ট প্রাইমারি টিচার। এবং আমার সময় আমি যখন স্কুল থেকে পাশে তখন পর্যন্ত সমস্ত হেডমাস্টার ছিল ক্যানাডিয়ান। ক্যানাডিয়ান, কারণ আমাদের ওই মিশন সাধারণত ক্যানাডিয়ান সেমিনারি থেকে লোকেরা আসতো। এবং আমরা যাদের ছোটবেলায় যাদের আমরা মাস্টার হিসেবে পেয়েছি, আমার অনেকের কথা এখনো মনে আছে যে তারা আমাদের সাথে মেশা এবং আমাদের ভালো করার, ডিসিপ্লিন করার সে অক্লান্ত প্রয়াস ছিল। এই স্কুলে যারা শিক্ষক ছিলেন এরা তো বেশিরভাগই তো বাঙালি। হ্যাঁ, তা তো বটে। মাধ্যম কি ইংরেজি ছিল না বাংলাতে? না না, তখন ইংলিশ মাধ্যমের স্কুল না তো এটা। ওই ইংলিশ মাধ্যমে ইংরেজি পড়ার উপর একটা জোর ছিল বলা যায়, কিন্তু তাও সম্পূর্ণ বলা যায় না, কারণ এটা একটু মানে হাসির ব্যাপার। আমি বলি, আমাদের যে এই যে ব্রাদাররা যারা আসতেন ওরা তো ফ্রেঞ্চ ক্যানাডিয়ান। আচ্ছা, এরা কিন্তু আবার কানাডা থেকে সব ফ্রেঞ্চ ক্যানাডিয়ান, মানে ইংলিশ স্পিকিং না। না না না। আমি যখন ক্লাস 5-6-এ উঠি তখন আমার মনে আছে আমাদের ইংলিশ টিচার ছিলেন একজন ব্রাদার, ও নিজে ইংরেজি জানতো না, ও ইংরেজি শিখে আবার আমাদের পড়াতো। এমনি স্কুল জীবনে আপনি তো খেলাধুলা করতেন? আমি স্কুল জীবনে ফুটবল খেলেছি। ফুটবলে আমি গোলকিপার হিসেবে খেলেছি। বলে যে গোলকিপার নাকি মোটামুটি ভালোই ছিলাম। এমনি আর পড়াশোনায় কেমন মন ছিল? আমি মোটামুটি পড়েই ছিলাম বলবো আমি, না।
কিন্তু আমাদের ওই সময় তো গ্রামের স্কুলে তো এরকম বই টই তেমন ছিল না। যা ছিল বই, আমার মনে হয় আমি যখন ম্যাট্রিক পরীক্ষায় ওই বই আমি কয়েকবার পড়ে ফেলছি, কারণ বই যা ছিল কয়েক ডজন ছিল, বেশি তো বই ছিল না। লাইব্রেরি অত রিচ লাইব্রেরি না তো। ক্লাসে আপনার রেজাল্ট কেমন থাকতো? হ্যাঁ, ক্লাসে আমাদের স্কুলে তো আজকে মনে হয় তো খুব সাংঘাতিক কোনো কম্পিটিশন ছিল না, বুঝলেন না, কম্পিটিশন ছিল না। আমি স্কুলে যখন থেকে গেছি তখন তো স্কুলে প্রথমই হয়েছে সবসময়, কিন্তু সেটা আমার তেমন কোনো কম্পিটিশন ছিল না, ছিল না। তারপরে ম্যাট্রিকের রেজাল্ট কেমন হয়েছিল? ম্যাট্রিকে মোটামুটি ভালোই বলতে হবে। তখনকার সময় আমরা ওই স্কুল থেকে ফার্স্ট ডিভিশন, ভালো ফার্স্ট ডিভিশন পেয়েছি। তো ম্যাট্রিক পাস করার পরে আপনি তারপর কি কলেজে ভর্তি হলেন নিশ্চয়ই? জি। কোথায়? জি, ঢাকা কলেজে। না, যেটা আমি বলছি, আমার বাবা বিদ্যুৎসাহী ছিলেন, চেয়েছেন যে আমরা একটা ভালো এডুকেশন পাই, ভালো। নাহলে আর ভাই বোন ছিল? আমরা 6 ভাই বোন। 6 ভাই বোন, কিন্তু আমার 3 বোনই আমার চেয়ে বড়। আচ্ছা। তো সুতরাং আমি হলাম চতুর্থ চতুর্থ, এবং কিন্তু ছেলেদের মধ্যে বড়। আচ্ছা। ছেলেদের মধ্যে বড়, সে মা বাবার, আমাদের গ্রামের কন্টেক্সে মা বাবার আশা প্রত্যাশা যাই বলেন, এটা অন্যরকম। বাড়ির বড় ছেলে? বাড়ির বড় ছেলে, আমার মা বাবার বড় ছেলে। তো সে আমার বাবা চাচ্ছিলেন যাতে আমি একটা ভালো কলেজে পড়ি। তো ভালো কলেজে পড়ি, তো উনি আমাদের তখন বললেন যে বাবা তুই সোজা ঢাকা চলে যাবা। এবং আমাকে যখন ঢাকাতে পাঠায় তখন মনে করেছে যে আমি নর্ডাম কলেজে ভর্তি হয়ে যাব। নর্ডাম কলেজে ভর্তি হয়ে যাব। তো নর্ডাম কলেজে আমাকে ইন্টারভিউ দিলাম। তখন তো প্রিন্সিপাল ছিল নর্ডাম কলেজ প্রিন্সিপালের নাম করা লোক ছিলেন, ফাদার টিম, চিনে অনেকে থাকে। তো উনি ইন্টারভিউ নিলেন, নিয়ে উনি বললেন আমি তোমার নিতে চাই। কিন্তু আমার সমস্যা হলো যে নর্ডাম কলেজে কোনো মুসলমান ছেলেদের হোস্টেল ছিল না। আচ্ছা। তখন তো সেটা তখন আমার জন্য অ্যাকসেপ্টেবল নয়, কারণ আমি তখন কোথায় থাকবো। তখন ঢাকা কলেজের হোস্টেল আছে, তাই ঢাকা কলেজে আবার ইন্টারভিউ দিলাম, ঢাকা কলেজে পড়তে গেলাম। যদিও আমি মনে করি ঢাকা কলেজে পড়াটাই আমাদের জন্য ভালো হয়েছে, কারণ আমাদের সময় ঢাকা কলেজে তো খুব নাম ছিল। টিচার স্ট্যান্ডার্ড তখন কোনো কলেজ ম্যাচই করতে পারতাম না ঢাকা কলেজের সাথে। আমাদের সময় ঢাকা কলেজে যে শিক্ষক ছিল, আমি ধরেন 2-1 নাম বললে আপনি চিনবেন, এবং তারা যে কলেজে পড়িয়েছে এটা তো লোকেরা চিন্তা করেন। কবির চৌধুরী সাহেব আমাদের ইংলিশের টিচার ছিলেন, আমাদের আবুল মতিউদ্দিন সাহেব ইংলিশের টিচার ছিলেন, শওকত ওসমান সাহেব বাংলার শিক্ষক ছিলেন। এটা কল্পনাই করতে পারবো না। বিরাট বিরাট মানুষ। আপনি তো, আপনার পছন্দের বিষয় ছিল ইতিহাস। হ্যাঁ, ইতিহাস তো এখন আমার পছন্দের বিষয় ইতিহাস। আমি যখন পড়ি, আজকেও যদি আমি পড়ি, তো ইতিহাসই বেশি পড়ি আমি। ইতিহাস আমার কাছে ফ্যাসিনেটিং মনে হয়। তো আপনি ওই সময় যে মানে সায়েন্স পড়লেন, তখনই কি মাথায় ছিল যে আপনি ডাক্তারি পড়বেন, নাকি আরো আগে থেকেই ছিল? এটা কিছুটা আমি বলবো যে আমার বাবা চাচ্ছিলেন যে যেন বড় হয়ে, এটা বোধহয় সব বাবাই চায় আমার ধারণা, যে বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করা। তো আপনার এই কলেজ জীবন তো এই ইন্টারমিডিয়েট পর্যন্ত ঢাকা কলেজে, তারপরে আপনি ওখান থেকে পাশ করে মেডিকেলে, ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেলে যাবার আগে আমরা একটা বিরতি নিয়ে নিই। শুধু দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে। আমাদের সঙ্গে থাকবেন, কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। ফিরে এলাম বেলা সারাবেলা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি আমাদের শ্রদ্ধার মানুষ ডক্টর আজাদ খানের সঙ্গে। আমরা আপনাকে নিয়ে একটা তথ্যচিত্র বানিয়েছি, ছোট, সেটা আমরা একটু দেখে নিই। ডাক্তার এ.কে. আজাদ খান অবিভক্ত ভারতবর্ষের বাকেরগঞ্জ অর্থাৎ বর্তমান বরিশাল জেলার কৃষ্ণকাঠি গ্রামে 1941 সালের 2রা মে জন্মগ্রহণ করেন। বাবা ফজলুর রহমান খান এবং মা ফখরুন্নিসা খানের ইচ্ছে ছিল ছেলে বড় হয়ে মানুষের জন্য কিছু করবে। বাবা মায়ের সে স্বপ্নকে সার্থক করেছেন তিনি বাংলাদেশের প্রথম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। ডাক্তার আজাদ নিজ এলাকার সেন্ট আলফ্রেড স্কুলে পড়াশোনা শুরু করেন এবং এই স্কুল থেকে 1958 সালে ম্যাট্রিক পাশ করেন। ইন্টারমিডিয়েট পাশ করেন ঢাকা কলেজ থেকে 1960 সালে। এরপর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।
1965 সালে কৃতিত্বের সাথে MBBS পাশ করেন তিনি। এরপর তার কর্মজীবনের সূচনা হয় ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চে 1967 সাল থেকে। এর মধ্যে 1970 সালে তিনি FCPS সম্পন্ন করেন এবং 1972 সালে উচ্চশিক্ষার্থে অক্সফোর্ডে যান। সেখান থেকে 1977 সালে ডিফিল ডিগ্রি অর্জন করে দেশে ফিরে পূর্বের প্রতিষ্ঠানে যোগদান করেন। 1992 সাল পর্যন্ত এই চাকরিতেই নিযুক্ত ছিলেন তিনি। চাকরি জীবন থেকে অবসর গ্রহণের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন চ্যারিটি কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন এই স্বনামধন্য চিকিৎসক। বিশেষ করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। ব্যক্তিগত জীবনে তিনি 1970 সালে কিশোর আজাদকে বিয়ে করেন। তাদের 2 ছেলে, বড় ছেলে ফারুক আজম খান বাবার সাথে একই বাড়িতে থাকেন এবং ছোট ছেলে ফয়েজ আসিফ খান বর্তমানে প্রবাসী। ভীষণ কাজ পাগল এই মানুষটির অধিকাংশ সময় কাটে মানুষের সেবায়। তার মাঝে যেটুকু অবসর পান সে সময়টুকু কাটে বিচিত্র বিষয়ের উপর পড়াশোনা করে আর পরিবার পরিজনের আন্তরিক সান্নিধ্যে। আজ ভাই, আমরা এখন তো ইন্টারমিডিয়েট শেষ করলাম, আপনার রেজাল্ট নিশ্চয়ই ভালো হয়েছিল, সেটা আমি আলাদা করে আর জিজ্ঞেস করছি না। তারপরে আপনি মেডিকেলে ভর্তি হলেন, ঢাকা মেডিকেল কলেজ, খুব ঐতিহ্যবাহী কলেজ। তো আমরা একটু ঢাকা মেডিকেল কলেজের আপনার ওই সময়কার জীবনটা নিয়ে একটু শুনি। আমাদের সময় ঢাকা মেডিকেল কলেজে এটাও আনন্দ, আমি মনে করি খুব আনন্দময় পরিবেশ ছিল। মেডিকেল কলেজের আমরা ছাত্ররা ঢাকা শহরে কালচারালি ধরা হইতো যে আমরা নিজেদের মনে করতাম যে আমরা অন্যদের চাইতে একটু কালচারালি বা এই যে পলিটিক্যালি অ্যাডভান্স, সচেতন। ওই সময় আপনাদের ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক আপনার কারা ছিলেন বা আপনার প্রিয় শিক্ষকরা কারা ছিলেন? আমার শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক তার কেউ বেছে নাই, এখন বেছে নাই, কিন্তু অনেকে বেশ নামকরা লোকে তো ছিলেন। আমাদের অ্যানাটমির টিচার, উনি তো বেশি দিন হয় মারা যাননি, প্রফেসর মান্নান। আমার টিচারদের মধ্যে একজন তো এখন ঢাকায় বেঁচে আছেন, প্রফেসর হাফিজ, সৈয়দ আনোয়ারুল হাফিজ। আমি প্রথম মেডিকেল ওয়ার্ড করেছি ওনার সাথে। কিন্তু আমার ডাক্তারি বিদ্যায় যার কাছে আমি শিরোঋণী, ফজল আব্দি, শহীদ ফজল আব্দি। তো আমি বলবো আমার যা ক্লিনিক্যাল মেডিসিন অ্যাজ এ হোল, যা নলেজ, তার মেজর অংশটা ওনার কাছ থেকে পাওয়া। স্যারের মৃত্যুটাও আমার জন্য অত্যন্ত, মানে অ্যাজ এ হোল তো আছি, অত্যন্ত বেদনাদায়ক। কারণে আজকে আমি এই সুযোগে বলতেছি যে আমার মনে হয় ওনাকে থেকে আল বদরাতে ধরে নিয়ে গেল, লাস্ট পার্সন যে ওনার সাথে কথা বলতে সে আমি। এখানে হাসির কথা বলতেছি, সেটাও খুব মজার গল্পই বলতে হবে। উনি ওই সময় কেউ ফি দিত এই দিয়ে, আপনার এই কি বলে চেকে ফি দিত অনেক। তো ওইটা উনি জমা দিতেন, একটা আলাদা অ্যাকাউন্ট ছিল একটা ওনার। আমি ওনার সই এরকম নকল করতে পারতাম যে এটা উনি দেখলে বুঝতে পারবেন না, আমি এখনো করতে পারি ওনার সই নকল। তো ওনার চেক বই আমার কাছে থাকতো এবং আমাকে বলতে আজাদ টাকা তুলে নিয়ে আসে এটা বলে, কিন্তু উনি কখনো চেক বইটা সই করেনি। আমি ওনার সই করে টাকা তুলে আমাকে দিতাম। মেডিকেল কলেজে তো একটা বেশ আড্ডার ঐতিহ্য আছে। আমি যেহেতু আমাদের সময় আমি গেছি ওখানে, আমাদের অনেক বন্ধু বান্ধব না, যেমন ডিবেট, তারপরে বাৎসরিক নাটক হওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া, এটা আমাদের ট্র্যাডিশনের অংশ ছিল। আপনার কিরকম অংশগ্রহণ ছিল এসবের মধ্যে? আমি আসলে অত সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত করি নাই। ডিবেটে পার্টিসিপেট করেছি 1-2 বার। আপনার ঢাকা কলেজ থেকেও, কলেজেও ডিবেটে 1-2 বার পার্টিসিপেট করেছি। সুতরাং কারণ ডিবেট তো অলসো এক্সারসাইজ লজিক, তো সেজন্য এটা ভালোই লাগতো আমার কাছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় মেডিকেল কলেজের পরিবেশটা কিন্তু অনেক বেশি খোলামেলা ছিল, মানে ছেলে মেয়েদের মধ্যে মেলামেশা ইত্যাদি। এটা যে বিশ্ববিদ্যালয়ের চেয়ে ওখানে অন্যরকম। বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি, কারণ বেশি আমরা ছিল। আমাদের যারা, ওই সময় কি আপনার কোনো বান্ধবী ছিল? আমি প্রথম কিছুদিন একজনের সাথে পড়েছি, আমার এক সহপাঠিনী, এবং আমাদের সাথে সম্পর্ক ভাই বোনের মতো। কিন্তু ওইভাবে যেটাকে আমরা বান্ধবী বলি সেরকম সেই ঘটনাটি ওই অর্থে আমার কোনো মেডিকেল কলেজে আপনার আগ্রহ ছিল না? বান্ধবী ছিল, এটা কথাটা মনে উদয় হয়নি। এই যে স্কুল শেষ করার পর থেকেই আপনি বাড়ি থেকে অনেক দূরে, কেমন লাগতো আপনার বাড়ি ছেড়ে থাকতে? না, আমরা কিন্তু তখন গ্রাম থেকে আলাদা হয়ে যাইনি, কারণ আমরা তখন ছুটি হলে গ্রামে দেশের বাড়িতে চলে যেতাম, বাড়ি যেতেন? বাড়ি চলে যেতাম। সুতরাং বছরে 2বার 3বার তো যাওয়া হতো। এখন কাজের চাপে আর তো আপনার গ্রামে যাওয়া হয় না। তো এই আপনি যে সময় মেডিকেল কলেজের ছাত্র, মানে সম্ভবত একটু শেষের দিকে, তখন তো দেশে আপনার মার্শাল ল তো অ্যাকচুয়ালি আপনি যখন কলেজে পড়েন, মেডিকেল কলেজে, তখনই হ্যাঁ, সামরিক আইন আমরা যখন মেডিকেল কলেজে ভর্তি হতাম মার্শাল হয়ে গেছে। হয়ে গেছে। মার্শাল কিন্তু আপনি ভিতরে তো শেষের দিকে যখন, তখন সামরিক শাসন বিরোধী আন্দোলনটা আস্তে আস্তে দানা বাঁধছে। হ্যাঁ, তা তো বটেই। এই সামরিক শাসন বিরোধী আন্দোলন বা বিভিন্ন কর্মকাণ্ড, মানে রাজনীতির ব্যাপারে কি আপনার আগ্রহ ছিল? এটা যেখানে কনসাস লোকেরই ছিল, মেডিকেল কলেজে তো কনসাসনেস। ধরুন আমি একটা কথা বলি, আমরা যখন মেডিকেল কলেজে, তখন এই যে শহীদ মিনারকে ফুল দিয়ে ঢাকা, এটা ধরতে গেলে মরাল দায়িত্ব ছিল যে যারা মেডিকেল কলেজে ইউনিয়নে থাকবে ওদের দায়িত্ব ছিল, ছাত্র সংসদ যেটা ছাত্র সংসদে থাকবে ওদের দায়িত্ব ছিল। ওটা যদি ফুল দিয়ে সব ঢাকা না যেত, একটা বেজ্জতি অবস্থা। এটা বুঝি অনেক পরে এসে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বটা গ্রহণ করলেন। আপনি পাশ করলেন কোন সালে? এমবিবিএস, ডাক্তার। অ্যাকচুয়ালি পাশ করে বেরোবার কথা হলো 65 সালের জুলাই আগস্ট, এটা রেগুলার সেশন, কিন্তু আমাদের সময় ওই সেশন পিছানো শুরু হয় একটু। তো আমাদের পরীক্ষা হয়েছে নভেম্বরে, হয়ে রেজাল্ট হইতে হইতে 66 সালে জানুয়ারি হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এরপরে তো আপনি এখন তো পুরোপুরি ডাক্তার, পরের জায়গাটা যাবো, কিন্তু আরেকটা বিরতি নিয়ে নিই। শ্রোতা দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। শ্রোতা দর্শক, ফিরে এলাম বেলা সারাবেলা অনুষ্ঠানে। আমরা কথা বলছি আজকের অতিথি, আমাদের শ্রদ্ধেয় মানুষ ডক্টর আজাদ খানের সঙ্গে। আজাদ ভাই, আপনার তো ডাক্তার হয়ে গেলেন, তো এরপরে আপনি কি প্র্যাকটিস শুরু করলেন? আমি ওই অর্থে প্রাইভেট প্র্যাকটিস শুরু করিনি, কারণ আমি আগেই বলেছি যে অধ্যাপক ফজল রাব্বি সাহেব আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছেন। আচ্ছা, তো সুতরাং আমি ওনার প্র্যাকটিসে অ্যাসিস্ট করেছি, ইন্ডিপেন্ডেন্ট, ওই অর্থে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করেন শুরু করিনি। পোস্ট গ্রাজুয়েশন কি আপনি এফসিপিএস করলেন? এফসিপিএস করেছি প্রথম। এই ঢাকা থেকেই? হ্যাঁ, এফসিপিএস তখন কি এখানে ঢাকা এফসিপিএস হতো? হ্যাঁ, আমরা তৎকালীন তখন তো ইস্ট পাকিস্তান, আমি মনে হয় আমি 4th ব্যাচ। এফসিপিএস শেষ করার পরে আপনি প্র্যাকটিস শুরু করলেন, সেটা কোথায়? এই ঢাকায়। আপনি কোনো চাকরিতে ঢোকেননি? এটা খুব ইন্টারেস্টিং, আমি বলবো। সেটা হলো যে এমবিবিএস পাস করার পর তো চাকরি করব, তখন তো বলতো ইপিএইচএস আপার। তা আমি তো দরখাস্ত দিলাম, তো দেওয়ার পরে আমাকে পোস্টিং দিল। তখন ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিল হলো একজন কর্নেল মালিক বলতে, একজন ভদ্রলোক, পাঞ্জাবি অরিজিন। আমি ঘটনাটা বলতে চাই, যেটা শিক্ষণীয় ব্যাপার। তখন আমি গেলাম, তো যে আমি বললাম যে স্যার, মানে আমি তো বাংলাদেশের যে জায়গায় দেন আমি সেখানেই করতে রাজি, কিন্তু আমার পোস্টার ট্রেনিং, মানে ট্রেনিং কাউন্ট হইতে হবে এটা। তো উনি বললেন যে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম পোস্টিং কখনো ওই সিএতে দিব না, ট্রেনিং পোস্টে দিবে না। তো আমি বললাম সেটা ঠিক আছে, যদি তাই পলিসি হয় তাহলে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু আমার সাথে পাস করেছে, ওর কেরিয়ার আমার কাছাকাছিও না, ওকে তো দিয়েছেন। এইটা দেখলাম যে সে ভয়ানক খেপে গেল, বললো যে আমাকে কি আপনার কাছে এক্সপ্লেনেশন দিতে হবে না কেন আমি করেছি আউট ইউ গো, এক্সাক্ট এই ল্যাঙ্গুয়েজ বলছে আমাকে।
তখন আমি কিন্তু বললাম যে যে আপনার কোনো রাইট নাই টু টেল মি আউট ইউ গো। আমি অ্যাপয়েন্টমেন্ট করে আপনার কাছে এসেছি, ইউ সে সরি অ্যান্ড সে দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ ওভার, আই জাস্ট লিভ। তারপরে মাথা নিচু করে বললো প্লিজ লিভ, আই এম সরি। I said, thank you, sir. Thank you, sir. So I left. And তখন তো ডাক্তার হয়ে গেছি আমি, ডাক্তার তো, সুতরাং হাউসম্যান লাইফে এত লোককে করেছি, ওরকম একজন লোক ছিল বেশ ওয়েল কানেক্টেড। তো ও বলেন কি আপনার সাথে এটা করছে, হয়ে যাবে। ও ফোন করে দিল। আচ্ছা, তো চাকরি হয়ে গেল আমার। হয়ে গেলে এফসিপিএসে ভর্তি হয়ে আমি এফসিপিএস করলাম, চাকরির ভিতরেই করলাম। আপনার এফসিপিএস এর রেজাল্ট তো ভালো হয়েছিল। এফসিপিএস এর রেজাল্ট আমাদের সময় একটা ছিল যে অল পাকিস্তানে যে ওভারঅল বেস্ট হবে ওকে একটা মেডেল দিত। তো ঘটনা চাকরি পেয়েছিলাম না, ওটাকে আবার একটা ছিল যে ওই বেস্ট করবে এবং একটা সার্টেন লেভেল হতে হবে, তার লেভেল হতে হবে। তো ওই অল পাকিস্তানে তখন আমি লাস্ট পেয়েছি, তারপর আমার পরে আর পাইনি, তারপর তো পাকিস্তান শেষ হয়ে এফসিপিএস করেছিল কি গ্যাস্ট্রো? না, এফসিপিএস আমাদের সময় তো মেডিসিন ছিল, কোনো আলাদা সাব স্পেশালিটি ইন্ট্রোডিউসড হয়নি, তখন ইন্ট্রোডিউসড হয়নি। আমি 1970 সালে করেছি। তো তারপরে তো ধরুন আমরা যত সময় যেতে লাগলো, আমরা রাজনৈতিকভাবে একটা উত্তাল সময়ের মধ্য দিয়ে যেতে যেতে আমাদের 71-এর যে মুক্তিযুদ্ধ, আপনি যে বলেন, আপনারা তো জানেনই যে আমার কাছে ঠিক যে বলেন না যে আমি বিজয় দেখেছি, আমি আসলে বিজয় দেখেছি। ওই সময়টা ঢাকাতেই ছিলেন যখন মুক্তিযুদ্ধ হয়, স্বাধীনতা যুদ্ধ হয়, তখন তো আমি পিজিতে পোস্টেড। আমরা তো মানে ঢাকা শহরে আমাদের গ্রুপ যারা, তারা তো মুক্তিবাহিনীতে লিঙ্কেজ করা, আমাদের তাদের ওষুধ দেওয়া, পাঠানো। এটা আমি বলবো যে আমি বলতেছিলাম যে স্যারের কথা, রব্বি স্যারের কথা বলছে, ওনার মৃত্যুটা বেদনাদায়ক জন্য যে স্যারের জন্য অ্যারেঞ্জ করেছি আমি বাসা ছেড়ে যাতে হাসপাতালে চলে আসেন। তো স্যার আসতেন না, সব ব্যবস্থা করলাম, স্যার আসেননি। তো যাই হোক, একটা জিনিস আমার আমাদের প্রশ্ন মনে জাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপককে হত্যা করা হয়েছে, কিন্তু তারা কিন্তু প্রকাশ্যে এই আন্দোলনের সঙ্গে একাত্ম ছিলেন, নানান ধরনের ভূমিকা পালন করেছেন, ফলে তাদের টার্গেট করে তো একটা হত্যা করার পরিকল্পনা থাকতেই পারে। কিন্তু ধরুন ডক্টর ফজলে রাব্বি বা ডক্টর আলিম চৌধুরী, এরকম আরও যারা আছেন অনেকেই, তারা তো মানুষের সেবা করে গেছেন, তাদের এইভাবে হত্যা করার কি কারণ? এরা মানে কম বেশি এরা কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের যারা এদের লিঙ্কেজ রাখছে, এবং এদের যে ধরিয়ে দিয়েছে, তা তো এদের যা ধরিয়ে দিয়েছে তারা বাঙালি লোকিত, বাঙালিরাই তাদের ধরিয়ে দিয়েছে। মানে আমি আমার নিজের কথা বলি, যেহেতু আমি তখন ওই লেভেলের নই, কিন্তু আমি মনে করি লিস্ট এত বড় ছিল, তার মধ্যে আমরাও ছিলাম। কারণ আমার এই কথাটা মনে আছে যে স্যার যে বললেন, বলার পরে কিন্তু আমি নাম হলো বাড়িতে এসে, সেগুন পয়সায় থাকি আমি, বাড়িতে এসে আমি কিন্তু এমনি যে প্ল্যান করছি রাত্রে যদি ধরতে আসে তা কেউ এসকেপ করতে পারবো। এবং আমি আমার ছাদ থেকে পাশের বাড়ির ছাদে ব্রিজ বানাইছি যে যাতে রাত্রে, এবং আমার মনে আছে, হতে পারে আমার কিছু ইমাজিনেশন হতে পারে, কারণ আমার মনে পড়ে যে 15 তারিখ রাত্র 2টা-3টার সময় আমার গেটটা ছিল লোহার, এবং আসে লোহার গেটে 1টা-2টার সময় অন্তত 5 মিনিট খোলার জন্য ধাক্কাইলো, শব্দ হয়তো ধাক্কাইলো, এবং আমার স্ত্রী উঠলে আমি চুপ থাকো, খুলিনি দরজা, কিন্তু তারা চলে গেল করে। এবং ওই সময় যাদের ধরে নিয়ে গেছে, ওরা কিন্তু যদি কোনোভাবে লুকিয়ে টুকিয়ে থাকতো তাহলে নিতে পারতাম। আপনি বললেন যে আপনার স্ত্রীও আপনাকে অনেকবার এসব ব্যাপারে সতর্ক করেছেন, আপনার স্ত্রীও আপনার সঙ্গে ছিলেন। আপনি বিয়ে করেছিলেন কোন সময়টাতে? আমার বিয়ে হচ্ছে 1970 সালে। বিয়েটা কিভাবে হয়েছে? আমাদের সময় তখন অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, মানে আমার স্ত্রীর বড় বোন আমার ক্লাস ফ্রেন্ড। আমাদের যখন বিয়ে হয়, আমার স্ত্রী তখন সেকেন্ড ইয়ারে পড়ে। এবং এটাও খুব ইন্টারেস্টিং যে আমি যখন বিলাতে যাই, তখন আমার স্ত্রী আমার সাথে যাবে, পারবে কি পারবে না, এটা একটা ইস্যু। তা আমার শ্বশুর বলে গেলেই তো ভালো,
অসুবিধা কি? আমাদের পড়া ডিসকন্টিনিউ হবে কেন? ওখানে কন্টিনিউ করলেই তো আসা হয়ে যাবে, বুঝলেন? সুতরাং আমার স্ত্রী তো আমার সাথেই গেছে এবং অক্সফোর্ড থেকেই ডাক্তারি কমপ্লিট করেছে। তো আপনার এই অক্সফোর্ড যাওয়ার ব্যাপারটা কি হলো? প্রথমবার তো আপনার স্কলারশিপটা হলো না? না, তারপর যখন এফসিপিএস পাস করে গেলাম, স্কলারশিপ হল ফর 3 ইয়ার্স না? তো এটা তো এই স্কলারশিপের তো দরখাস্ত হয়েছে আমার মনে হয় 69 সালে। 70 সালে আমি যখন এফসিপিএস পাস করেছি, তারপর কমনওয়েলথ ফেলোশিপ হলো সিনিয়রদের জন্য, এদের একটা কম্পিটিশন হয়, তখন আমি অ্যাপ্লাই করি। সেটা 70 সালে আমরা সিলেক্টেড। তো সেটা তো 71 সালে তো যাওয়ার পোস্ট নাই, সেটাই আমি 72 সালে গেলাম। সেটা আপনি পড়তে গেলেন অক্সফোর্ডে? এটা হলো যে ধরেন আমি যখন যাই তখন যে অক্সফোর্ডে পড়বো এমন তো ব্যাপার না। আমি ডাক্তার হওয়ার পরে আমি এটা বিভিন্ন সময় ডিসাইড করেছি যে গ্যাস্ট্রোএন্টারোলজি, তখন গ্যাস্ট্রোএন্টারোলজি লিভার ডিজিজ একসাথে ছিল, তো এটাতে আমি স্পেশালাইজ করব, এটা আমি ডিসাইড করি। কারণ তখন বাংলাদেশে স্পেশালিটা হয়নি। তখন যে কমনওয়েলথ ফেলোশিপ দিলে আপনি চয়েস দেন যে কোথায় কোথায় করতে চাইতে পারেন, তখন আমি অক্সফোর্ড একটা চয়েস দিয়েছিলাম। তো ফর্চুনেটলি আমার অক্সফোর্ডে হয়ে গেল, বললাম না। এবং আমি বলবো যে আমার ডাক্তারি লাইফে অক্সফোর্ডের প্লেসমেন্ট এটা একটা টার্নিং ইভেন্ট। তো ওই সময়টার কিছু কথা শুনি। ওখানে কার সঙ্গে আপনি কাজ করলেন? আমি প্লেসমেন্ট, তো ওই লোকের নাম ছিল সিডনি চার্লস ট্রুলপ, এসসি ট্রুলপ। অ্যাজ এ মানুষ ফ্যান্টাস্টিক মানুষ, মানে ওইরকম হিউম্যান বিইং খুব কম। কারণ আমি আপনাকে এটুকু বলি যে আমার স্ত্রী যে অক্সফোর্ডে পড়লো, এটা কিন্তু ওর জন্য, নাহলে পড়তে পারতো না। আমি অক্সফোর্ডে ছিলাম কিন্তু অ্যাবাউট 6 ইয়ার্স। কারণ আমি গেলাম কমনওয়েলথ ফেলোশিপে ফর সামার্সের জন্য, কিন্তু আমি সিস্টেমটা অবজার্ভ করে দেখলাম যে ওই যারা যায় কয়েকদিন দিনে ঘুরে ফিরে চলে আসে। তো আমি ওটা ডেপথে যাওয়ার চেষ্টা করলাম। তো সিডনিও আমাকে এনকারেজ করলো ডেপথে যাওয়ার জন্য। তো এবং আমি ইন ডেপথ রিসার্চে ঢুকে গেলাম। তো 1 বছর পরে ও আমাকে বললো যে 1 বছরের মাথায় এসে বললো যে তুমি এত ফেরত যাবাতে, এটা তো এই কাজটা তো কমপ্লিট হবে না, তোমার কাজটা খুব ভালো চলছে, তুমি থেকে যাও না, কাজটা কমপ্লিট করে যাও। আমি থাকলাম এবং আমি যে বিষয়টা নিয়ে কাজ করেছিলাম, এটা মানে কোনো বড় করে জানি বলছি না, যে জিনিসটা আমি থিসিসে বের করেছি, যেটা এখনো ওই অসুখে এইটাই প্রধান চিকিৎসা। ব্রিটিশ সোসাইটি অফ গ্যাস্ট্রোএন্টারোলজি যখন তাদের 50 বছর সেলিব্রেট করছে, আজকের থেকে প্রায় 15 বছর আগে সেলিব্রেট করেছে, তখন ওরা কোট করেছে দি বেস্ট রিসার্চ ওয়ার্ক অফ ব্রিটিশ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। 50টা পেপার এইভাবে আইডেন্টিফাই করছে। তার মধ্যে এই পেপারটা ছিল, আমার এই পেপারটা। আচ্ছা আচ্ছা। আপনার ওখানে মোট ক বছর ছিলেন? 6 বছর। 5.5 বছর মতো। তো দেশে ফিরে এসে আপনি সস্ত্রীক দেশে ফিরে এলেন? দেশে ফিরে এসে আমি তো বলতে পারেন যে আই স্টার্টেড গ্যাস্ট্রোএন্টারোলজি ইন দিস কান্ট্রি। সুতরাং ওই অর্থে আমি দি ফাউন্ডার, আমি বাংলাদেশের প্রথম অ্যাসোসিয়েট প্রফেসর অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। তখন তো খালি দিদেন পিজি, যেটা এখন বঙ্গবন্ধু, সেখানে তো ওইখানে প্রথম গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট হয়। তখন থেকে প্রথম বহু বছর তো চেষ্টা করছি যাতে গ্যাস্ট্রোএন্টারোলজি এই দেশে এস্টাবলিশড হয়। কিন্তু আমরা ফিরে এসে আপনি পিজিতেই যোগ দিলেন। তো আপনি দেশে পিজিতে কাজ করলেন কত বছর? আমি তো রিটায়ার করেছি ধরেন 25 বছর চাকরির পরে রিটায়ার করেছি। 25 বছর হলো, না হলে রিটায়ারমেন্ট নেওয়া যায় না। আমি ভলান্টারি রিটায়ার করে গেছি, যেহেতু আর চাকরি করতে চাইনি আর কি। তো আমি চাকরিতে ঢুকলাম 67 সালে। তো তারপরে এখন ওর থেকে 25 বছর যোগ দেন 92 সালে। 92 সালে। তো এই 92 সালে আমি রিটায়ার করেছি। কিন্তু এর মধ্যে সবসময় পিজিতে ছিলাম না। আমি ধরেন 80-80-র দিকে আমি লিয়েনে চলে আসছি ডায়াবেটিক সমিতিতে। আর এটা ছাড়াও আবার ধরেন এই তো 4 বছর গেল, আর ওখানে অক্সফোর্ডে অন ডেপুটেশন ছিলাম 5.5 বছর। বাকি সবসময় পিজিতে। তো আপনি এই পোস্ট গ্রাজুয়েট মানে পিজি ছেড়ে, যেটা এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটি ছেড়ে আপনি একদম পুরোপুরি ইয়েতে চলে এলেন কবে? এই বারডেমে বা বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন
দুটো যদিও মানে একে অন্যের না, বাট বারডেম হলো ডায়াবেটিস সম্বন্ধে একটা প্রতিষ্ঠান। হ্যাঁ প্রতিষ্ঠান আমি এই যে বললাম 92 না 1988 সালে ওই লিয়েন নিয়ে চলে এলেন। চলে আসলাম এবং তখন আমি কিন্তু প্রথম এসেছি লিয়েনে যে বারডেমে রিসার্চ গ্রো করানো যায় কিনা, সেটা আমার প্রথম পোস্ট ছিল ডাইরেক্টর অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা এই কাজটা নিয়ে একটু কথা বলবো, কিন্তু আরেকটা বিরতি নিয়ে নিই। শুধু দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন। ফিরে এলাম বেলা সারা বেলা অনুষ্ঠানে। এখন আমরা কথা বলবো আমাদের শ্রদ্ধার মানুষ ডক্টর আজাদ খানের সঙ্গে। আজাদ ভাই, আমরা ফিরে এলাম ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা বারডেমে, যেখানে আপনি গবেষণার কথা বললেন। এই গবেষণার কাজ আপনার মানে কতদূর আপনি করতে পেরেছেন বলে আপনার মনে হয়, বা কি কি করেছেন? আমি মনে করি যে আমাদের দেশে মেডিকেল ফিল্ডে যে রিসার্চের ট্রেডিশনটা ছিলই না বললে চলে। তো আমার মনে হয় এটা অত্যুক্তি হবে না বললে যে আমি ক্লিনিক্যাল সাইডে আই ওয়াজ দ্য পায়োনিয়ার, যে এই ইস্যুটাকে স্টার্ট করাতে পারছে। কতক্ষণ করাতে পারছে এটা পোস্টারটি বলতে পারবে। এখন ধরেন বারডেমের রিসার্চ গ্রুপ যারা আছে তাদের কিছু পাবলিকেশন তো ওয়ার্ল্ডে কোটেড। এই গবেষণা কি মূলত ডায়াবেটিস সম্পর্কিত নাকি? বারডেমে তো ডায়াবেটিস সংক্রান্তটাই মেইন। আচ্ছা, যদিও ডায়াবেটিস তো একটা মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউট এখন, নন ডায়াবেটিকও এটা থেকে নানা ধরনের ডায়াবেটিক তৈরি হয়। ঘিরে কতকটা ডায়াবেটিক ঘিরে এখন এখানে যেটা উল্লেখযোগ্য বিষয় আমি বলতে যাব, এটাকে কিন্তু ইপিডেমিক হিসাবে রিকগনাইজ করছে, ইউনাইটেড নেশনসও রিকগনাইজ করছে। এখন তো দেয়ার ইজ অ্যান ইউএন ডে ফর ডায়াবেটিস, 14 নভেম্বর ইউএন ডে ফর ডায়াবেটিস। এবার এই ইউএন ডে ফর ডায়াবেটিস যে হলো, এটা কিন্তু প্রপোজ করেছে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। আচ্ছা, আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে পারসুয়েট করেছি যে এটা ইউনাইটেড নেশনসে তোলা হোক ফর ইউএন ডে ফর ডায়াবেটিস, এবং এটা 2006 সালে ইউনাইটেড নেশনসে এটা পাস হয়। এখন সারা পৃথিবীতেই এই দিনটি ইউএন ডে পালিত তো হয়। 14 নভেম্বর ইউএন ডে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। এবং আমি খুব চেষ্টা করছি বহুদিন থেকে, সরকারের দীর্ঘসূত্রে আটকে আছে যে ওই যে ইউএন রেজলিউশন যে আছে তাতে কিন্তু বলা আছে যে প্রত্যেক সরকারের প্রয়োজন টু প্রিভেনশন প্রোগ্রাম নেওয়া, এবং একটা মিটিংও করেছে সরকার। এখন কোন মিনিস্ট্রি স্পন্সর করবে তা নিয়ে আটকে আছে, বসে বুঝলেন না। আমি একটা উদাহরণ থেকে বলি, যে আমাদের সাজেশনের মধ্যে আছে যে ফাস্ট ফুড এই যে বার্গার, কোকা কোলা আছে না, আছে। তো এখন এটা তো মানুষে খায়, কিন্তু দেখেন ইউরোপের লোকেরা যে খায়, ওরা খাইলেও জানে এটা খাওয়াটা ভালো না। আমার দেশে উঠতি মশের ছেলেমেয়েরা মনে করে এটা না খেলে জীবনটাই বৃথা হয়ে গেল, তাই না? তা আমরা বলতেছি যে ফাস্ট ফুডের গায়ে ওর ক্যালোরিটা লেখা বাধ্যতামূলক করে দেন, খাইতে মানা করতে বলি না। তারপরে যেমন ধরেন এখন স্কুল কলেজ তো খেলাধুলার মাঠই তো নাই, তো আপনি এক ছেলেকে বলেন খেলা মানে কম্পিউটারের খেলা যে খারাপ তা বলছি না, কিন্তু ওর যে ফিজিক্যাল এক্সারসাইজ দরকার, এটা দরকার। এখন একজনকে বললে সে বলতে পারে ঢাকা শহরে এত ঘনবসতিপূর্ণ জায়গায় স্কুল খেলার মাঠ কোথায় পাবে, কথা সত্যি। কিন্তু আমি তার উত্তরে বলতে পারি যে কথা ঠিক, যে 4টা স্কুল মিলে তো একটা মাঠের ব্যবস্থা করতে পারে। কিন্তু আপনি তো ওই আরেকটি জিনিস যেটি আমি জেনে আমার কাছে খুব আগ্রহ লেগেছে, যে ব্যাপারটা জানা, যে আপনি এই অ্যান্টি ডায়াবেটিক প্লান্টস নিয়ে গবেষণা করছেন। আমি একটু বোঝার চেষ্টা করছিলাম যে কি বিষয়। এটা তো আমাদের একটা মানে রিসার্চের একটা ফোকাল এরিয়া আর কি। বস্তুতপক্ষে প্লান্টের অ্যান্টি ডায়াবেটিক এফেক্টের উপরে আমরাই ধরতে গেলে ওয়ার্ল্ডের রেফারেন্স সেন্টার। এটা সময় আমি এইটুকু বলবো, সেটা হলো যে মানুষের দুটা ধারণা আছে। একটা ধারণা হলো যে প্লান্ট খুব সেফ, তো তাদের আমি মনে করে দিতে চাই যে প্লান্ট কিন্তু সবসময় সেফ নয়। সক্রেটিস তো প্লান্ট খেয়েই তো মারা গেছেন, হ্যামলক তো প্লান্টই, প্লান্ট ক্যান বি টক্সিক। আরেকটা দিক হলো যে মানুষ যে প্লান্ট খায়, এটা ধরেন কোথায় এটা খাইলে যে কাজ হয় কোথায় পাইবে, এটা তো একটা ফোকলোরিক রেপুটেশন, তাই না? ফোকলোরিক, কিন্তু সব ফোকলোরিক রেপুটেশন তো কারেক্ট নয়, সাইন্টিফিক্যালি সঠিক নাও হতে পারে। সেজন্য আমাদের মরাল দায়িত্ব হচ্ছে স্ক্রিন করা, যে যেটা
মানুষে খাচ্ছে এটা সেফ কিনা এবং কাজ হয় কিনা। এই গবেষণায় এখন পর্যন্ত কি ফলাফল, মানে কি অনেক নতুন তথ্য কি আছে? অনেক প্লান্টে কাজ হয়। আমি যেমন আমরা ইদানিংকালে এটা একটা পাবলিকের জন্য, সাধারণ পাবলিকের জন্য বই ইদানিংকালে আমরা ছাপিয়েছি, মানে আমাদের যে সব প্লান্টের কাজগুলা নিয়ে সাধারণ পাবলিকের জন্য বই বের করা হয়েছে। বের করেছি। তবে যাই হোক, আমরা যতগুলো প্লান্ট নিয়ে কাজ করেছি তার মধ্যে একটা প্লান্ট খুব প্রমিসিং, সেটা হলো মেথি। মেথি, মেথির নির্যাস কোয়াইট এফেক্টিভ, কিন্তু খাবারের সাথে খাইতে হবে। সারা বাংলাদেশে এখন ডায়াবেটিক সমিতির শাখা কতগুলো? না, প্রথম কথা আমাদের কিন্তু কোনো শাখা নাই। আপনাদের কোনো শাখা নেই? আমরা যে মডেলটা ডেভেলপ করেছি এটা হলো যে বাংলাদেশে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনগুলো কিন্তু সবাই ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশন, তারা আমাদের মেইন ডায়াবেটিক সমিতির সাথে অ্যাফিলিয়েটেড, কিন্তু সম্পর্কটা ওর চাইতেও একটু ক্লোজার। আমরা একটু একটা জায়গায় আসি একটু, যে আমরা তো অনেক কথাই বললাম, কিন্তু আপনার পরিবারের কাছে একটু ফিরে আসি। সেটি হলো যে আমরা ইতিমধ্যেই শুনেছি যে আপনার স্ত্রী ডাক্তার, তিনিও এই পেশার সঙ্গে জড়িত। তার নামটা আমাদের জানা হয়নি। আমার স্ত্রীর নাম কিশোর আজাদ। আমার আজাদ। আর উনিও কি এই বিষয় নিয়ে কাজ করেন? আমার ওয়াইফের হলো পরে সে স্পেশালিস্ট করছে পিডিয়াট্রিক্সে। আচ্ছা, পিডিয়াট্রিক্সে, এবং তার পরবর্তীকালে উনি আরো ফার্দার স্পেশালিস্ট করছেন নিওনাটোলজিতে, মানে নবজাত শিশু। সত্যিকার বলতে বারডেমে যে নবজাত শিশুর ডিপার্টমেন্টটা এবং নবজাত শিশুর যে আইসিইউ, এটা উনি শুরু করেন, আমার স্ত্রী বারডেমে শুরু করেন। পরবর্তীকালে উনি এটার থেকে উনি কমপ্লিটলি কমিউনিটি রিসার্চে চলে গেছেন। তাদের রিসার্চের বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে অল্প, মানে কম খরচে কিভাবে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যু, মানে নবজাত শিশুর মৃত্যু কমিয়ে আনা যায়। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার তো দুই ছেলে। বড়টি তো একটা ফ্যাক্টরি দেওয়ার চেষ্টা করছে আর কি, আর ছোটটি হলো কম্পিউটার সায়েন্সে। দুজনেই বাংলাদেশে আছে? ছোটটা লন্ডনে, ছোটটা লন্ডনে, আর বড়টা আমার সাথে। আচ্ছা আজাদ ভাই, আমরা আপনার কিছু শুভানুধ্যায়ী প্রিয় মানুষ এদের কিছু মন্তব্য সংগ্রহ করেছি, সেটা আমরা এবার একটু দেখে নিই। তার রাশি হলো টরাস এবং অনেকটা মিল আছে টরাসের সঙ্গে। আমি বলবো সে খুব স্টাবার্ন, মানে একটা যে মানে যা অ্যাচিভ করতে চায় সেটা করে রাখবেই। এটা একটা আমার মনে হয় ভালো দিকও আছে এটার, এবং হয়তো কিছু ড্রব্যাকও আছে। যদি স্টাবার্ননেসটা খুব প্রমিনেন্ট হয়ে যায় তখন তো আবার নিজের ওপিনিয়নটাই ম্যাটার করে, অন্যদের দিকটা তখন আর অত বিবেচনা করা হয় না। হাজব্যান্ডের রোলে আমার মনে হয় আমার কোনো কমপ্লেন নাই, যদিও সময় মানে ফ্যামিলিকে কম দিয়েছেন, কিন্তু আমি যখন 3 বছর বাইরে ছিলাম তখন তো সেই মোটামুটি ফাদার এবং মাদারের রোল নিভিয়েছেন। সো আমি বলবো যে সব মিলিয়ে ভেরি আইডিয়াল পারসন। সময় পেলে আব্বু অবশ্যই আমাদেরকে বাইরে নিয়ে যেত। ছোটবেলায় একটা জিনিস যেটা খুব মানে আমাদের মেমোরিতে যেটা আমার এখনো আছে, প্রতি শুক্রবার আব্বু রমনা পার্ক সাইকেল নিয়ে যেতেই হবে। আরেকটা জিনিস আব্বুর ছিল যেটা আমার এখনো মনে আছে, যার ফলে আব্বুর সাথে বেরোতে এখনো ভয় লাগে। ছোটবেলায় আব্বু বলতো যে চল আমরা বের হই, বেরোতে বলে আব্বু বিভিন্ন হাসপাতালে থামতো, থেমে আমাদেরকে গাড়িতে বসায় রেখে আব্বু রুগী দেখে আসতো। ঘুরাতো ঠিকই, কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা দুই ভাই গাড়িতে বসে থাকতাম। এদিকে আসিফ বলতো আব্বু কই, আব্বু কই, আব্বু কই। বাবার সাথে আমার ফার্স্ট প্রপার ইন্টারাকশন হয় আমার এঙ্গেজমেন্টের দিন। বাবা আমার কাছে এসে বলেছিল যে তুই কি আমার মেয়ে হবি, অ্যান্ড ফ্রম দ্যাট ভেরি ডে হি হ্যাজ ট্রিটেড মি লাইক হিজ ডটার, মোর দেন হিজ ডটার। কখনো বাবাকে বলতে পারিনি, হয়তো বাবা ভিডিওটা দেখবে অ্যান্ড হিল নো যে I consider myself one of the most luckiest girl in the world to have a father like that. তো আজাদ ভাই, আজকে আমরা এইখানেই শেষ করি। অনেক ধন্যবাদ আজাদ ভাই আজকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। শুধু দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক, শুধু চিকিৎসক নন, অসাধারণ সংগঠক, গবেষক,
ডাক্তার একে আজাদ খান, যিনি কাজের মধ্যেই আনন্দ খুঁজে পান এবং অবসরের যে আনন্দ, আলস্যের যে আনন্দ, সেটিও তিনি কাজের মধ্যেই খুঁজে পাওয়ার চেষ্টা করেন। তিনি তার যে অর্জিত বিদ্যা, সেটি তার পেশাগত যে দক্ষতা, সেটি তার নিজের উন্নয়নের জন্য ব্যবহার করেননি, ব্যবহার করেছেন দেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্যে। মানুষের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন। তার এই যে দীর্ঘ পথযাত্রা, এটি আরও দীর্ঘ হোক, তিনি সুস্থ এবং কর্মময় জীবনযাপন করুন, এই আমাদের কামনা। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে।